পড়ছিলাম রেহেতাব মাতবরের বউ, কলমে নাবিলা ইশক, পর্ব সংখ্যা ৩। মাতবর সাহেব, আপনার মতন মানুষই হয় না। এত বিনয়ী, আপনার বন্ধুত্বপূর্ণ আচরণে আমি মুগ্ধ। আপনার কাছে আমি মানুষটা একদম সূর্যের মতো সত্য। কাজটা সফল হইলে আয়ের ৩০ ভাগ আপনার। এই আমার মির্জা করিমের জবান, এই জবানের নড়চড় হইব না ইনশাআল্লাহ। রেহেতাব মৃদু হাসে, হাঁটুর উপরে থাকা ডান হাতের আঙুলগুলো নাড়িয়ে দৃঢ় স্বরে বলে, ইনশাআল্লাহ। করিম সাহেব উঠতে উঠতে বলেন, তাইলে আজ উঠি মাতবর সাহেব, আপনারে আর পেরেশানি না করি। রেহেতাব উঠে দাঁড়ায়, পিঠের পেছনে দুহাত গেঁথে সমান তালে এগোয় মির্জা করিমের সাথে। মির্জা সাহেব দুয়ারের কাছে এসে চাপা স্বরে বলে, মাতবর সাহেব, আমার অনুরোধটা যদি একটু ভাইবা দেখতেন। রেহেতাব কিছুক্ষণ চুপ থেকে জবাবে বলে, অন্য একদিন এই ব্যাপারে কথা বলবো। সোহেব মির্জা সাহেবকে গাড়ি পর্যন্ত এগিয়ে আয়। সোহেব দাঁড়িয়েছিল দুয়ারের কাছে। জি মালিক। মির্জা করিম যেতেই রেহেতাবের বন্ধুত্বপূর্ণ মৃদু হাসির স্বও রইল না। নির্বিকার মুখে গিয়ে বসলো চেয়ারে। গোল টেবিলে রাখা বইটা উঠিয়ে নিল হাতে। বেশিক্ষণ পড়তে পারল না। চোখ দুটো বুজে এলো। বিস্তৃত আকাশের বুকে চাঁদ ডুবে সূর্য ওঠার সময় বেশি দূরে নেই। রাতের আধার এই কাটবে বলে বেতের চেয়ারে হেলান দিয়ে থাকা রেহেতাবের ক্লান্ত নির্ঘুম চোখ দুটো বুজে আছে। উড়ুতে উল্টিয়ে রাখা একটি ইংরেজি বই। বইয়ের নাম ওয়ার অফ থ্রোন। ইংল্যান্ডের আগের ইতিহাসের পটভূমিতে লেখা। দুর্দান্ত লেখকের লেখার হাত, বিশ্লেষণ, বর্ণনা পড়লে মনে হয় লেখক নিজের চোখের সামনে কাহিনী দেখে দেখে সাজিয়েছেন। এতটাই বাস্তবিক, জীবন্ত। অবসর সময়তেও কোনো না কোনো কাজে রেহেতাব ব্যস্ত থাকে। আরাম করে দীর্ঘ সময় বই পড়াটা ঠিক হয়ে ওঠে না। প্রতিদিন ৫-১০ মিনিট পরেই একটা বই শেষ করতে যত মাসের প্রয়োজন হয় এর চেয়েও বেশি সময়ের প্রয়োজন পড়ে রেহেতাবের। ওয়ার অফ থ্রোন সে পড়তে ধরেছিল গত বছরের বৈশাখে। গুনে গুনে ১ বছর শেষ। বইটি প্রায় শেষের দিকে এলো। আরও কিছু মাস সম্ভবত লাগবে। মালিক সোহেবের ডাকে রেহেতাব চোখ মেলে চায়। সঙ্গে সঙ্গে জবাবও দেয় না। তার মাথাটা ধরেছে ভীষণ। কড়া লিকারের একটা চা হলে ভালো হতো। বাড়িতে থাকলে এই ভাবনাটুকু মাথায় আসার আগে চা তার সামনে হাজির হয়ে যেত। তপবর্ণা চিন্তায় অস্থির হতো। মিহি কণ্ঠে শুধাতো, শুনছেন, মাথাটা মালিশ করে দেই আপনার? রেহেতাব বন্ধ চোখের পাতায় ভাসল চাঁদের মতো সুন্দর একটা মুখ। এত নিখুঁত ওই মুখের এক একটি গড়ন যেন বিধাতা বেশ যত্ন নিয়ে সময় নিয়ে নিজ হাতে বানিয়েছেন। এই মুহূর্তে সোহেব ঢোক গিলে পুনরায় ডাকলো, মালিক। রেহেতাব প্রত্যুত্তরে নাক মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করল, কি হয়েছে? সাথে সাথে সোহেবের জবাব না পেয়ে রেহেতাব চোখ মেলে যায়। সোহেব তখন দ্বিধা ছেড়ে কাছে এগিয়ে আসে, জানায় ছোট সাহেব ফিরছেন, কিছুক্ষণ আগেই বাড়িতে পৌঁছেছেন। আর রেহেতাব নির্বিকারভাবে ডান ভ্রু তুলতেই সোহেব দ্রুত কণ্ঠে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো ছোটোখাটো বিশ্লেষণ করে, যেভাবে তাদের লোকেরা জানিয়েছে। রেহেতাব কিছু সময় চুপ থেকে গম্ভীর কণ্ঠে জানতে চায়, ও ঠিক আছে? সোহেবের ভেতরটা বিষে নীল হয়ে গেল। প্রেমে পড়লে মানুষ দিন কানা রাত কানা সব রকম কানা হয়, তা আবারও প্রমাণিত। বছর ২ আগে তাদের গ্রামের চৌকাঠে এক ভণ্ড বাবা নামক প্রেম গুঁড়ো বসতেন। জোয়ান ছেলেরা তার কাছে প্রেমের বিদ্যা নিতে যেত। আগ্রহের বশে সোহেবও রোজ গিয়ে সবার সাথে মিশে প্রেমের বিদ্যা নিত। এই প্রেম গুঁড়োই বলেছিল, সদ্যে প্রেমে পড়া পুরুষ আর ধান খাওয়া গরু দুটোই সমান। তার মালিকের ক্ষেত্রেও বুঝি এক। খানবাড়ির সাথে তাদের সম্পর্ক এমনিতেই খারাপ, এবারে আরও অবনতির দিকে নেমেছে। জনসমক্ষে এত ফসল পোড়ানোর ফলাফল নিশ্চয়ই ভালো হবে না। গ্রামে নির্ঘাত বৈঠক বসবে, আলোচনা হবে। সম্ভবত চাপে পড়ে তাদের দায়ভারও নিতে হতে পারে। অথচ এত ঝামেলা সবকিছু এড়িয়ে তার মালিকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ও ঠিক আছে তো থাকবে না? রণবীরের মতো এক পাঠাকে তো সুরক্ষার জন্য পাঠানো হয়েছে। যার পাশে ওই পাঠা আছে তার আবার কি হবে? এত কিছু সোহেব মনে মনে আওড়ানোর স্পর্ধা রাখে। চোখে মুখে এত কথার একটু প্রতিফলন ঘটতে দেয়নি। বাধ্য ছেলের মতো জানালো, মালকিন ঠিক আছে মালিক, কিন্তু। রেহেতাব তখন চিন্তিত। কপালে ৪-৫ ভাঁজ পড়েছে। তপবর্ণার ওপর তার রাগ অভিমান তো চিন্তার ঊর্ধ্বে নয়। সে বিড়বিড়ে বলে, গ্রামে ফিরবো, গাড়ি বের কর। জুবাইর এসে দাঁড়িয়েছিল সোহেবের পাশে। মালিকের ক্লান্ত মুখ দেখে সাহস করে বলল, মালিক একটু ঘুমিয়ে নিতেন আগে। রেহেতাব চোখ তুলে তাকায়। ওই তাকানোতেই শুকনো হাসে জুবাইর।
ফাঁকা গলায় হেসে বলল, মানে আমি কইতাছিলাম মালিক, বাড়ি ফিরা ঘুমাইলে আপনার ঘুমটা ভালো হইব। রেহেতাব দৃষ্টি ফিরিয়ে নিল, নাক মুখ শব্দ করলো অস্পষ্টভাবে। শোয়েব জুবাইয়ের আলগোছে চোখাচোখি করে বেরিয়ে গেল। তাদের হৃদয় তখন বিষের নীল বেদনায় রাঙা। বিয়ের পর মালিক পরিবর্তন হয়ে গেছে, তাদের আর ভালো পায় না। রাতের রহস্যময় গাঢ় অন্ধকার কেটে ভোরের সূর্যের প্রথম কিরণ এসে ছুঁয়েছে মাতবর বাড়ির প্রধান ফটক। দুই পাল্লা ভারী এবং হাতির সমান উঁচু ফটক, লোহার কড়িকাঠ দিয়ে তৈরি। বিশাল সেই ফটকের গায়ে ঘন কালো রং, প্রত্যেক মাসে বার্নিশ করে তাজা নতুনের মতন রাখা হয়েছে। ধুলো ময়লা মাত্র নেই, স্পষ্ট বোঝাই যাচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। দরজায় মাথায় খোদাই করে আরবি হরফে প্রতীক চিহ্ন হিসেবে লেখা মাতবর বাড়ি। নামের গোটা গোটা অক্ষরগুলো স্বর্ণের রঙের, সূর্যের আলোয় জীবন্ত হয়ে জ্বলজ্বল করছে। স্বীকৃতি দিচ্ছে আভিজাত্য প্রভাবশালীত্বের, আকাশ সম অভিলাষী দাপটের। বাইরে থেকে দেখলেই অনুমান করা যায় এখানের প্রধান এমন কেউ যার কথা মানে আইন শৃঙ্খলা বাধ্যতা। আপাতত অবাধ্যের মতোই রাজকীয় ফটকের সামনে বসে দাঁত মাজছে বুলবুল। ওর পরনে লুঙ্গিটার বেহাল অবস্থা, গায়ে কোনো রকমে পুরাতন এক ফতুয়া জড়ানো। ঘুম ঘুম চোখ জোড়া ভালোভাবে তাকাতে পারছে না। এহেন দৃশ্য সাত সকালবেলা দেখতেই রঞ্জতের মাথাটা ব্যথা করতে শুরু করলো। তার ভালো ঘুম হয়নি, হওয়ার কথাও না। একদিকে জখমিত ভাতিজার চিন্তা, অপরদিকে মালিকের অবাধ্য হওয়ার ভয় কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরটা। মালিক কবে গ্রামে ফিরবেন জানা নেই তার, তবে যখনই ফিরুক শাস্তি তো বরাদ্দ প্রায়। নিয়ম নীতির ভাঙন মোটেও বরদাস্ত করে না। সেখানে রাতের আধারে সদর দরজা মেলে দিয়ে এতগুলো লোকদের ভেতরে প্রবেশ করতে দিয়েছে। অগত্যা আজ তার মেজাজ মোটামুটি আগুনের মতো গরম। বুলবুলের এমন কার্যক্রম অন্যদিন এড়িয়ে গেলেও আজ তা এড়ালেন না, বরঞ্চ লাঠিটা তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে ওর পেছনে এসে দাঁড়ালেন। উঁচু করে রাখা পাছাটায় ঝড়ের বেগে ছয় তার লাঠির আঘাত। বুলবুল আত্মনাদ করে দাঁড়িয়ে পড়েছে। আহম্মকের মতো কিছুক্ষণ দেখলো রঞ্জতের নির্ঘুম মুখটা, পর মুহূর্তেই খ্যাক করে উঠল, পাগল হইয়া গেছো? মারলা কেন তুমি আমারে? আমি কি তোমার মাইয়ার জামাই যে যখন তখন মারবা? রঞ্জত মুখটা বিকৃত করে ফেলল। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আয়নায় চেহারা দেখছস নিজের? আমার মাইয়ার জামাই হবি? লম্পটের ঘরের লম্পট, অসভ্যের ঘরের অসভ্য। তুই কি মানুষ হবি না? এখানে বইসা তোর দাঁত মাজা লাগবো কেন? থমথমে মুখ করে ফেলা বুলবুল ফিসফিস করে বলল, তোমার কোন বাড়া ভাতে আমি ছাই দিছি কও দিহি? সাত সকালবেলায় আইসা আমারে ঝাড়তেছো, মারতেছো। আল্লাহর এই পবিত্র বান্দা, আমি তোমার এই অত্যাচার মুখ বুঝা মাইন্না নিলেও আমার আল্লাহ মাইন্না নেবেন না, বুঝছো? রঞ্জতের মুখ চোখ কুচকে কুকুর দাঁড়ানোর মতো হাত নাড়িয়ে বললেন, যা সামনে থেকে সর তুই। যেদিন মালিকের সামনে পড়বি ওই দিন বুঝবি ঠেলা। কত ধানে কত চাল, হাড়ে হাড়ে টের পাবি। জিপটা একেবারে তোর উপর চড়াই দেবেন নে। এই দুয়ার কি তোর দাঁত মাজার জায়গা? ফকিন্নির ঘরের ফকিন্নি। বুলবুলের মন খারাপ হলো, ফিসফিস করে বলল, তুমি তো বড় লোক, তোমার মাইয়াডারে আমারে দাও, তাইলে আমিও আর ফহিন্নি থাকুম না। রঞ্জত প্রত্যুত্তরে লাঠিটা ওঠাতে বুলবুল দৌড়ে পালালো। বুলবুল জন্ম মাতবর বাড়িতে, মাতবর বাড়ির হয়ে কাজ করেছে ছোট থেকে। ওর মা শারমিন ঝুমা এই বাড়ির কাজের লোক, শতাব্দী ধরে বিশ্বস্ত একজন। কাজের লোকের মধ্যে খুব মান্যগণ্য করা হয় তাকে। মায়ের সুবাদে বুলবুল বড় হয়েছে খোলামেলা স্বভাবে। এই আধবুড়োটা বাদে সবাই তাকে বেশ আদর স্নেহ করে। বুলবুল চাকর বাকর হলেও এই বাড়িকে চুপিসারে মনের এক কোণেতে নিজের বাড়ি মনে করবে না। জন্ম এখানে, বড় হওয়া এখানে, এমনকি জন্মের সময়তে তাকে নাকি মালিক কোলেও নিয়েছিলেন। নাম দিয়েছিলেন শতাব্দ। স্কুলের হেডমাস্টার বলেছে এটা বাংলা ক্লাসিক্যাল নাম, আলাদাই মাধুর্য আছে এই নামের। নাম শুনলেই মানুষ গুরুত্ব দেবে, মান্য করবে। নামে নাকি মানুষের ব্যক্তিত্ব অল্প হলেও ফুটে ওঠে। ভাবলেই খুশিতে বুলবুলের মরে যেতে ইচ্ছে করে। তার এত সুন্দর নাম, অথচ সবাই ডাকে বুলবুল। শতাব্দ নাকি কঠিন নাম, পানির মতো এমন সহজ সরল সুন্দর নামটা উচ্চারণ করতে পারে না। এটা কোনো কথা হলো? যত্ত সব। কিছু রঞ্জত চেঁচিয়ে ডাকলেন, এই স্যামরা, ওই দিকে কই যাস? তোর লাইগা কাজ আছে অনেক, তাড়াতাড়ি আয়। বুলবুল অদূর থেকেই পাল্টা শুধালো, আগে ওয়াদা করো ওই লাঠি তুলবা না? তুলমো না, তুই আয় রে বাপ। বুলবুল চট জলদি দৌড়ে গিয়ে চড়ে বসে রঞ্জটের পিঠে, তার বয়স্ক গলাটা জড়িয়ে ধরে। জোয়ান ছেলের ভারে মৃদু ঝুঁকে গেল, শেষমেশ ওকে পিঠে নিয়ে হাঁটা ধরলেন রঞ্জত। মালকিন কইছিলেন লাইব্রেরিত
যাইতে, তার কিছু বই লাগবো। রঞ্জত ভরকে যায়। আহাম্মকের ঘরের আহাম্মক, তুই আগে কবি না, কখন কইছে? বুলবুল হেসে ফেলল শব্দ করে। মালকিনরা এত ভয় পাওয়ার কি আছে? সবাই জমের মতো ভয় পায়, অথচ মালকিন তো খুব মিষ্টি। বুলবুল বলল, গতকাল দুপুরে, আজ বিকালে যাইবো, মালকিনও যাইবো। বুলবুল মাথা দোলালো, কিন্তু তার মন বলছে আজ মালকিন যেতে পারবে না। গতকাল এমন ঝামেলা হলো, আজ মালিকের ফেরার সম্ভাবনা গাঢ়। এই ব্যাপার রঞ্জত বুঝেছে। ভয়ে কেঁপে উঠেছে তার হৃৎপিণ্ড। কোহিনূর বেগম ফজরের নামাজ শেষ করে আর ঘুমাতে পারেন না। অনেকটা সময় ধরে জায়নামাজে বসে তসবিহ গুনেন। আজও ব্যতিক্রম নয়, তবে আজ তার মন বসছে না। ভেতরটা কেমন যেন হাহাকার করছে। অশান্ত লাগছে ভেতরটা। অশান্তি নিয়েই ইবাদতে বসলে মন পানির মতো শান্ত হয়ে যায়, কিন্তু আজ হচ্ছে না। পীড়া হচ্ছে, বিশ্রী এক পীড়া। পুরনো দাগের ভেতরে যেন আবার আঘাত করা হয়েছে। সে কি যন্ত্রণা! অগত্যা তিনি তাবিজে চুমু খেয়ে জায়নামাজ গুছিয়ে উঠিয়ে দাঁড়ান। একটু হাঁটার চেষ্টা করেন। তার ঘরটা বেশ যত্ন করে বানানো হয়েছে। নিচতলার ভেতরের গভীরের খোলা ময়দানের মতো বানানো এই ঘরে আলো বাতাসের ত্রুটি নেই। জানালা দিয়ে দেখা যায় পেছনের বড় পুকুরটা। পুকুরের জল পরিষ্কার। এক সময় মাছ চাষ হলেও এখন হয় না, যত্নে রাখা হয়, এজন্য পানিটা সাদা ফকফকে। সূর্যের কিরণ গিয়ে ছুঁয়েছে পুকুরের জল। এ সময় পায়ের শব্দ শুনে ফিরে যান। দুয়ারে এসে দাঁড়িয়েছে তপবর্ণা। সিল্কের লাল রঙের একটা শাড়ি পরনে, মাথায় ঘোমটা টানা, সদ্য গোসল সেরেছে। সাত সকালে এমন পরিপাটি অল্প বয়সী সুন্দরী পুত্রবধূ দেখলে এভাবে মনটা ভালো হয়ে যায় কোহিনূর বেগমের। তপবর্ণার পেছনে চাঁদ, রূপালী, ওদের হাতে চাপানি। কোহিনূর বেগম সুধান, বিলেত ফেরা নবাবজাদা কি উঠেছে বড় বৌমা? তপবর্ণা শাশুড়ির প্রশ্নের জবাবের সঙ্গে সঙ্গে দিতে পারে না। সচরাচর প্রত্যেকটি প্রশ্নের জবাব তার কাছে প্রস্তুত থাকে, তবে এই লাট সাহেব যে এসেছে কখন তাই তো জানা না সে। এখন ভোর সকালে উঠেছে কিনা কিভাবে জানবে? দ্রুত বাঁকা চোখে চাঁদের দিকে চাইতেই চাঁদ কাশি এসে চাপা সরে খুলে বলে, মধ্যরাতে আইসে সাহেব, এখনো ওঠে নাই। দরজায় খিল দেওয়া, কি যেন একটা টানায় রাখছে দরজার বাইরে, ইংরেজিতে লেখা। আমি কিছু বুঝি নাই মালকিন। তপবর্ণা রূপালীর হাত থেকে পিরিচ সমেত চায়ের কাপটা নিয়ে এগিয়ে গেল কোহিনূর বেগমের কাছে। এগিয়ে ধরা চায়ের কাপটা নিতেই শাশুড়ির প্রশ্নের জবাবে তপবর্ণা বলল, এখনো ঘুমিয়ে আছে। কোহিনূর বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ মুখ ক্লান্ত, বোধহয় রাতে ভালো ঘুম হয়নি। তপবর্ণা নরম কণ্ঠে শুধায়, রাতে কি ঘুম হয়নি মা? সকালে চাটা কোহিনূর বেগম তপবর্ণার হাতেই খান। যবে থেকে তপবর্ণা বউ হয়ে এই বাড়িতে প্রবেশ করেছে, তবে থেকে এই বাড়ির দায়িত্ব তপবর্ণার কাঁধে। এমন নয় যে বাড়িতে আর পুত্রবধূ নেই, আছে, তবে মাতবর বাড়ির কিছু নিয়ম কানুন রয়েছে যা যুগ যুগ ধরে পালন করে এসেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে বাড়ির বড় বউয়ের হাতেই থাকবে সকল কিছুর দায়িত্ব, বাড়ির চাবিকাঠি। কোহিনূর বেগমের বয়স হয়েছে, দুর্বল পাজোড়া বেশিক্ষণ চালাতে পারেন না। মাঝে মধ্যে মনে হয় পাজোড়া অবশ, কিছুই অনুভব করতে পারেন না। এই অবস্থায় পুত্রবধূরাই তার একমাত্র আস্থা, ভরসা। তার উপর পুত্রবধূ হিসেবে তপবর্ণা অন্যরকম, অনন্য। তিনি অনেক আগেই আলমারির চাবিও বুঝিয়ে দিয়েছেন। নিরাশ করেনি তপবর্ণা। শুধু একটু দীর্ঘশ্বাস ফেলেন ভদ্রমহিলা। রসি বলেন, কিভাবে হবে মা? আপনি আমার শান্তির ঘুম কি ঘুমাতে দেন? আমার জীবনে অশান্তির তো অভাব নেই, এর উপর আপনি নতুন যোগ হয়েছেন। আপনার কাণ্ড কারখানা তো দেয়ালে খোদাই করে সাজিয়ে রাখার মতো। তপবর্ণার চোখ দুটো ছোট ছোট হয়ে আসে, তবে সে বেশ বাধ্যভাবে নিজের ভুলগুলো স্বীকার করে নেয়। আমার ভুল হয়েছে, অমন আর হবে না মা। কোহিনূর বেগম চেয়ারে গিয়ে বসেন। পূর্বে সহস্রবার শোনা কথাগুলো ফের শুনে বিরক্ত হলেন। এই কথা বলতে বলতে তুমি বিরক্ত না হলেও আমি হয়েছি। তপবর্ণা শাশুড়ির মনোরঞ্জনের জন্য বাধ্য পুত্রবধূর মতন নতুন শব্দের ব্যবহার করে। খুব সম্ভবত এমন কাজ আমি আগেও করেছি, গতকালও করেছি, এতে আমি লজ্জিত। আমার কারণে বাড়ির সম্মান নষ্ট হচ্ছে মা। আমি চেষ্টা করব এমনটা না করার। কোহিনূর বেগম যেন পুনরায় বিশ্বাস করবে এমন ভঙ্গিতে তপবর্ণার চোখে চাইতেই তপবর্ণা বলে, যদি আমাদের পেছনে না লাগে। কোহিনূর বেগম বেজার মুখে দৃষ্টি ফিরিয়ে নেন। চায়ের কাপে চুমুক বসান। বিরক্ত হয়ে বলেন, জানি না আমি কিছু, রেহেতাব আসুক, যা করার ওই করবে। তপবর্ণা মাথা দুলিয়ে কোহিনূর বেগমের ঘর থেকে বেরিয়ে এলো। বড় করে শ্বাস টেনে নিল দ্রুত। তার রক্ত লাল রঙের শাড়ির আঁচলটা মাথা থেকে পড়ে গেছে কিছুক্ষণ হবে। চিন্তায় মগ্ন সে হেঁটে চলেছে বিশাল বারান্দা জুড়ে। লম্বা চুলগুলো ছাড়া, কোমরের নিচে তারা হাঁটার তালে নৃত্য জুড়েছে।
অথচ ছুঁয়েছে বারান্দার জমিন। দুহাত ভর্তি সোনার চুড়িগুলো হঠাৎ হঠাৎ শব্দ তুলছে। রূপালী মালকিনের অন্যমনস্কতা বুঝে বলে, মালকিন, আজ মালিকের ফেরার সম্ভাবনা আছে। তপবন্যার চিন্তা যেন ফানুস, মুহূর্তে বাতাসে উড়ে গেল। সে খুব উৎসুক হয়ে ফিরে তাকালো। এক সুন্দর পাথরের মূর্তিতে যেন হঠাৎ প্রাণ ঢুকেছে, এমনই মনে হলো রূপালীর। সূর্যের কিরণ এসে ছুঁয়েছে তপবন্যার জলজল করা পাথরের নাকফুল। তখনকার নির্বিকার ভাব আর নেই তপবন্যার। অথই জলের মতনই প্রাণে থই থই করছে তার সর্বাঙ্গ। খুব চঞ্চল কণ্ঠে বলল, আমারও তাই মনে হচ্ছে। ঘরটা পরিষ্কার করতে হবে ভালোভাবে। সামান্য ময়লাও সহ্য করতে পারে না। বিরক্ত হন। বাজারে পাঠাতে হবে নুহলকে। টাটকা সবজি সকাল সকাল না গেলে পাওয়া দুষ্কর। আমি একটা লিস্ট করে দিচ্ছি, নুহলকে দিয়ে এসব আনিয়ে ফেল। একই দৃশ্য সহস্ররূপে দেখবার পরও যাদের আশ্চর্যতা যায় না। তার মালকিনের স্বামী প্রীতি মাত্রা একটু বেশিই না, ওর কাছে মোটেও সাধারণ মনে হয় না। ওর 17 বছরের জীবনে এমন স্বামী ভক্ত মেয়ে মানুষ ও দুটো দেখেনি। অবশ্যই সেসব কাণ্ড কারখানা এর আগে করেছে। ওসব শুনলে মানুষ এমন চিন্তা আসাটাই বুঝি স্বাভাবিক। যাদের মনে পড়ল মাস 6 আগের ঘটনা।